নমস্কার, হেলথ লাইনে সবাইকে স্বাগত। হেলথ লাইন আপনাদের আমাদের সবার সুস্থতার কথা বলে। আমরা কিন্তু যখন ভাবি সাধারণত অনেক সময় বলে থাকি যে ব্যক্তিত্বের কথা, যে মানুষটা কেমন ব্যক্তিত্বময় বা ব্যক্তিত্বময়ী। মেল এবং ফিমেল ভার্সনে আমরা কিছু কিছু পার্সোনালিটি আমরা বলি যে মানুষের পার্সোনালিটি, প্রেজেন্টেশন কেমন, কি, এই নিয়ে নানা কথা বলি। এবং ব্যক্তিত্বের কথা যদি উঠে আসে, এক একজনের ব্যক্তিত্ব ঠিক এক এক রকম। আমরা যে এত ব্যক্তিত্ব নিয়ে কথা বলছি, আসলে ব্যক্তিত্বটা ঠিক কি, এবং যদি কোনো কারণে এই ব্যক্তিত্বের ডিসঅর্ডার হয় সেটা কি হতে পারে, বহিঃপ্রকাশটা কেমন হতে পারে, আর কোনটাকে আলাদা করে আমরা নামকরণ করছি, এই বিষয়ে আমরা বিশদে জানবো। আমাদের স্টুডিও থেকে সরাসরি উপস্থিত রয়েছেন ডক্টর অরুন্ধতী বিশ্বাস, এমডি সাইকিয়াট্রি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা নিয়ে থাকছে আমাদের টপিক। প্রথমেই আপনার কাছে আসি, এই যে আমরা ব্যক্তিত্ব নিয়ে নানা সময় কথা বলে থাকি যে একটি মানুষের, এক একটা মানুষের ব্যক্তিত্ব ঠিক এক এক রকম, আলাদা আলাদা। প্রথমেই জানতে চাইবো এই ব্যক্তিত্বটা আসলে কি? হ্যাঁ, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। এই পার্সোনালিটি শব্দটি এসছে ল্যাটিন ওয়ার্ড পার্সোনা থেকে, যার অর্থ হচ্ছে মুখোশ। আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু ডিফারেন্ট, আমাদের একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। মূলত তিনটি বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে আমাদের মানসিক পরিকাঠামো, যার মধ্যে আসে আমাদের চিন্তাধারা, আমাদের আবেগ, অনুভূতি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আচরণ। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, যার মধ্যে আসে আমাদের মূল্যবোধ, আমাদের বিচার, বিবেক, বিবেচনা, আদর্শ। সম্মিলিতভাবে এই তিনটি বিষয়ের একক সমন্বয় তৈরি হয় আমাদের ব্যক্তিত্ব, যা আমাদের ভেতরে যে সত্তাটা, তাকে বাকি পাঁচটা মানুষের থেকে আলাদা করে তোলে। আমাদের একটা ইন্ডিভিজুয়ালিজম আসে। তো এই ইন্ডিভিজুয়ালিটিটাকে, এইটাকে যদি আমি সংক্ষিপ্তভাবে বলি যে ব্যক্তিত্বকে এই তিনটি বিষয়ের সমন্বয়, একক সমন্বয়কে আমরা ব্যক্তিত্ব হিসেবে বলতে পারি। এবং অনেক সময় দেখা যায় যে কারো কারো আমরা বলি পার্সোনালিটি ডিসঅর্ডার। আজকে অবশ্য বিষয় রয়েছে আমরা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা কোনটাকে বলছি। তবে এই যে ডিসঅর্ডার মানেই কোনো প্রবলেম, কোনো সমস্যা, জায়গাটা যেরকম হওয়া উচিত তার ব্যক্তিত্বের ঠিক সেরকম যেন নয়। ব্যক্তিত্বের সমস্যাটা কি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। শরীর থাকলে সমস্যা আসে, মন থাকলেও সমস্যা আসে, ব্যক্তিত্ব থাকলেও সমস্যা আসবে, স্বাভাবিক বিষয়। তো জেনারেলি আমরা ব্যক্তিত্বের সমস্যাটাকে আমরা তিন ভাগে বিভক্ত করে থাকি, যাকে আমরা ক্লাস্টার বলি। ব্যক্তিত্বের সমস্যা, পার্সোনালিটি ডিসঅর্ডার, ক্লাস্টার এ, ক্লাস্টার বি, ক্লাস্টার সি। এবার ক্লাস্টার এর আন্ডারে আসে হচ্ছে সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, ক্লাস্টার এর আন্ডারে অ্যালংসাইড এই সিজোটিপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। ক্লাস্টার বি তে আসে আমাদের আজকের দিনের আলোচ্য বিষয় বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা ছাড়াও আরও আছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, হিস্ট্রিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। ক্লাস্টার সির আন্ডারে আসে অ্যানশিয়াস অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, আর তার সাথে আসে ওসিপিডি, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এবার আসি যে আমরা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারকে বর্ডার লাইনই কেন বলছি। এটার কারণ হচ্ছে যে আমাদের সাইকিয়াট্রির টার্মিনোলজিতে দুটো টার্মস আছে। একটাকে আমরা বলি সাইকোসিস, একটাকে বলি আমরা নিউরোসিস। তো সাইকোসিস মানে হচ্ছে যে আমরা আমাদের মানসিক সমস্যা সম্পর্কে অবগত কিনা। তো সাইকোসিসে আমাদের আমাদের ইনসাইটটা থাকে না। সাইকোসিসের ক্ষেত্রে যে আমরা আমাদের মানসিক সমস্যা সম্পর্কে অবগত নই, দেয়ার ইজ নো ইনসাইট। আর যদি আমরা বলি নিউরোসিস, দেন আমাদের সেই ইনসাইটটা আছে, আমরা অবগত আমাদের মানসিক সমস্যা সম্পর্কে। এবার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে যে মানসিক সমস্যাগুলো দেখা যায়, সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো বোথ সাইডে যেতে পারে, ইদার নিউরোসিসের দিকেও যেতে পারে অথবা সাইকোসিসের দিকেও যেতে পারে। তো এটা অলওয়েজ একটা বর্ডার লাইনে থাকে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলি। না, আমরা শুধু বলছি ব্যক্তিত্ব, একটা টার্ম ইউজ করছি অনলি, কিন্তু তার কত রকম ভ্যারিয়েশন আছে, কত রকম ভ্যারাইটি রয়েছে। এর ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ। এবার
আমাদের আমরা বুঝবো কি করে যে আমাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, বা কারো কোনো একটি মানুষ তার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সে বুঝবে কি করে? আচ্ছা, এটা বোঝার জন্য কোনো কোনো ইন্ডিকেশন আছে? হ্যাঁ, অনেকগুলো ফিচার্স আছে। সেটা আমি খুব সংক্ষেপে বলছি, ভেরি ইন্টারেস্টিং টু ডিসকাস। ফার্স্ট হচ্ছে যে যে মানুষটি তার সবসময় একটা 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 টেনশন থাকবে যে আমার কাছের মানুষগুলো আমাকে ছেড়ে চলে যেতে পারে। দের ইজ এ ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, এটা একটা সমস্যা থাকতে পারে। এবং এই ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট থেকে একটা সমস্যা আসে যেটাকে বলে কন্টিনিউয়াস ফিলিং অফ এমটিনেস। সবসময় ভেতরে একটা একাকিত্ব ভাব কাজ করতে পারে। এরপর এটা ছাড়াও আসে যে ডিস্টর্টেড সেলফ ইমেজ, আমাদের নিজের একটা অস্তিত্ব, আমাদের নিজের সম্পর্কে একটা খুব খারাপ ধারণা হতে পারে, যে যে একটা কোয়েশ্চেন মার্ক এসে যায় আমাদের অস্তিত্ব সম্পর্কে, সেটা একটা ডিস্টর্টেড সেলফ ইমেজ। আর একটা প্রমিনেন্ট সিমটম আসে যেটাকে আমরা বলি ইম্পালসিভিটি, যেটা খুবই সেলফ ড্যামেজিং। এবার ইম্পালসিভিটিটা কি? জেনারেলি যারা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুক্তভোগী হন তাদের মধ্যে একটা পুয়ার ইমোশনাল অর ফ্রাস্ট্রেশন টলারেন্স থাকে এবং পুয়ার রিজেকশন টলারেন্স থাকে। তারা কোনো নাকে সহজে মেনে নিতে পারেন না। তাদের ক্ষেত্রে যে কোনো একটা ইমোশনাল যদি একটা ডিস্টারবেন্সেস তারা ফেস করেন বা ওরকম কোনো ইমোশনাল টার্মোয়েলের মধ্যে দিয়ে যান, তখন তারা সেইটাকে খুব একটা সহজভাবে নিতে পারেন না। তারা অল্পেতে কোল্যাপস হয়ে পড়েন, তারা বুঝে উঠতে পারেন না কি করবো। তো সেক্ষেত্রে ইম্পালসিভিটির বশবর্তী হয়ে তারা বেশ কিছু ভুল স্টেপ নিয়ে ফেলেন। তার মধ্যে হচ্ছে যেমন ভেরি প্রমিনেন্ট হচ্ছে হঠাৎ করে একটা রিলেশনশিপে জড়িয়ে পড়া, অবাঞ্ছিত কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়া। এবং এটা ছাড়াও হচ্ছে খুব হার্শ ড্রাইভিং করা, যারা ড্রাইভিং করেন। এটা ছাড়া হচ্ছে হঠাৎ করে খুব প্রচুর পরিমাণে নেশার বশবর্তী হয়ে যাওয়া, ইম্পালসিভলি জিনিস কেনাকাটা করা, হয়তো দরকার নেই আমার, তাও আমি জিনিসপত্র কেনাকাটা করেই চলেছি। তো ইম্পালসিভিটি উইচ ইজ ভেরি সেলফ ড্যামেজিং, সেরকম এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সটি দেখা যায়। এটা ছাড়া হচ্ছে ডেলিবারেট সেলফ হার্মের হিস্ট্রি থাকে, সেলফ মিউটিলেশনের হিস্ট্রি থাকে, সুইসাইডাল আইডিয়েশন বা সুইসাইডাল থ্রেট, এগুলোর হিস্ট্রি থাকে। এক্স্যাক্টলি, আমি না এটাই ভাবছিলাম যখন আমরা বলি ভীষণ একটা মানুষ ইম্পালসিভ, এবং তখন তারা প্রচন্ড হার্মফুল হয়ে যায়, তারা কি করবে নিজেরাও বুঝতে পারছে না এবং অনেক বড় বড় একটা বিপদের সম্মুখীন হতে পারে। আচ্ছা, এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে মেন্টালি, এটা তো সত্যি একটা ক্ষতিকারক দিক, কিন্তু মানুষ তো চট করে বুঝতে পারেন না, কারণ যাদের মধ্যে বেসিক্যালি চেঞ্জেস গুলো আসে তাদের বোঝা সম্ভব নয় যে আমার মধ্যে অনেকটাই কিছু চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে জানতে ইচ্ছে করে, অনেক দিন এই স্টেটটা রইলো, সেটা কি আরো কোনো মারাত্মক দিকে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। এর পরেও আরো বিভিন্ন রকমের কমপ্লিকেশনস আসতে পারে, সেটা আমি পরে ডিসকাস করছি। কিন্তু জেনারেলি কিন্তু এই সিমটমস গুলো না, সেগুলো সাধারণ কমন মেন্টাল ডিসঅর্ডার যেগুলো ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলোর সাথেও অনেকটা মার্জ করে। সেক্ষেত্রে যখন আমরা পেশেন্টকে অ্যাসেস করি তখন আমরা সেগুলোকে ভালো করে ডিফারেন্সিয়েট করে নিই। যেরকম এই সেলফ মিউটিলেশন, নিজের ক্রমাগত হাত কাটা, এটা সিভিয়ার ডিপ্রেশনেও দেখা যায়, তেমনি বর্ডারলাইন পার্সোনালিটিও দেখা যায়, খুব কমনলি দেখা যায় তাদের। আপনি এক একটা হয়তো হাত দেখবেন পুরো হাতটা কাটা 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 থাকে। হ্যাঁ, হয়তো কোনো কারণে সে কোনো কারোর উপরে সে অভিমান করে হোক, রাগ করে হোক, এটা ভীষণ ভীষণ কমন, খুবই কমন। এবং আমি যখন জিজ্ঞেস করি পেশেন্টকে যে এরকম ভাবে যে হাত কাটা হয়েছে, তোমার কি কষ্ট হচ্ছে না, তখন সেক্ষেত্রে তাদের কাছে আমি যেটা কমন অ্যান্সার পেয়েছি সেটা হচ্ছে যে হাতটা কাটলে যে রক্তটা বেরোয় তার সাথে হচ্ছে আমার যে ভেতরে যে কষ্টটা সেটা যেন একটু একটু করে কমতে থাকে, আমার টেনশন রিলিজ হয়। তো সেটা খুবই ইন্টারেস্টিং মানে ফিলিংস, এটা ফিলিংসটা হয় যে আমার টেনশন রিলিজ হচ্ছে যতটা ব্লাড বেরোচ্ছে, তো সেটা খুবই কমন। হ্যাঁ, এটা ছাড়াও হচ্ছে প্রচুর পরিমাণে সুইসাইডাল আইডিয়েশন, অনেক অ্যাটেম্পটস এর হিস্ট্রি থাকে, বা সুইসাইডাল থ্রেট দেওয়ার হিস্ট্রি থাকে, এগুলো থাকে। আর একটা ভেরি কমন হচ্ছে ইমোশনাল একটা ডিসরেগুলেশন দেখা যায়। সেটা কিরকম, যেরকম আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি হলে একটা টাইম পিরিয়ড ওয়াইজ দেখা যায়, কিন্তু এক্ষেত্রে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হয়, এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইগুলো যে সিমটমস গুলো রয়েছে সেগুলো খুব ক্ষণিক সময়ের জন্য দেখা যায়, খুব টেম্পোরারি, যাকে আমরা কমন ল্যাঙ্গুয়েজে বলি আমার মুড সুইং হচ্ছে, এবং সেটা খুবই কমন, মুড সুইংস গুলো হতেই থাকে। তো পুয়ার ইমোশনাল রেগুলেশন যেটা হয় সেটাও দেখা যেতে পারে। আর একটা ভেরি ইন্টারেস্টিং সিমটম যেটা আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখতে পারি সেটা হচ্ছে মাইক্রোসাইকোটিক এপিসোড আর ডিসোসিয়েটিভ সিমটমস।
এবার সংক্ষেপে যদি বলি এটা কি, মাইক্রোসাইকোটিক এপিসোড হচ্ছে সিজোফ্রেনিয়া বা অ্যাকিউট ট্রানজিয়েন্ট সাইকোটিক ডিসঅর্ডার সেরকম নয়, এটা একটা টাইম লাইন ধরে হয়, কিন্তু এটা কোনো টাইম লাইন ধরে হয় না। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যারা ভুক্তভোগী রয়েছেন তাদের ক্ষেত্রে খুব সময়, ক্ষণিক সময়ের জন্য বা কিছু টাইমের জন্য তারা কিছু সাইকোটিক এপিসোডস ফেস করেন। সেটা ডিলিউশন হতে পারে, ভয় করছে আমাকে কেউ ক্ষতি করে দেবে, আমাকে কেউ ফলো করছে, আমাকে মেরে ফেলবে, এরকম ডিলিউশন হতে পারে। ডিলিউশন অফ, যাকে আমরা ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ রেফারেন্স এগুলো বলি। অথবা হ্যালুসিনেশনও হতে পারে, যে আওয়াজ শুনতে পাচ্ছে, একা ঘরে বসে আছে, এমন কিছু আওয়াজ কানে কানে আসছে যেটাতে সে ভয় পেয়ে যাচ্ছে, ফিয়ারফুলনেস হচ্ছে, মানে সাইকোটিক এপিসোড, কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য, মাইক্রোসাইকোটিক এপিসোড বলি তাই আমরা এটাকে। এটা ছাড়াও যেটা একটা ইন্টারেস্টিং ফিচার, যেটা আমি যখন আমার ডিস্ট্রিক্ট রেসিডেন্সি প্রোগ্রামে গেছিলাম, আমাদের সেটা এমডিতে করতে হয়, তো সেটা ডিস্ট্রিক্ট হসপিটালে ছিলাম, তো সেখানে আমি খুব কমন ফাইন্ডিং এটা পেয়েছি, ডিসোসিয়েটিভ সিমটম। প্রচুর পেশেন্ট আসেন ডিসোসিয়েটিভ সিমটম নিয়ে। এবার ডিসোসিয়েটিভ সিমটমস গুলো কি কি, সেটা হচ্ছে যে পেশেন্টের কোনো অর্গানিক কোনো সমস্যা নেই, মানে যখন আমি তার একটা পেশেন্টকে নিয়ে এসছি আনস্টেবল অবস্থায়, তার SpO2 মানে যাকে বলে স্যাচুরেশন, অক্সিজেন, বডিতে অক্সিজেনের মাত্রা স্যাচুরেশন একদম ঠিক আছে, 99% হয়ে রয়েছে বা 100% বা 98% হয়ে রয়েছে, একদম ঠিক আছে। তার ভাইটালস যেগুলো আছে সেগুলো সব নর্মাল আছে। হয় রাজ সেই পেশেন্টটি হয়তো মূর্ছা হয়ে গেছে, অথবা তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৃগীর মতন সিমটমস আসছে, ঠিক আছে, মৃগী কিন্তু তার নেই, কিন্তু তাও মৃগীর মতন তার মানে সিমটমস দেখা যাচ্ছে, ক্রমাগত ওরকম সিজার লাইক এপিসোডস হচ্ছে, কিন্তু আমরা যখন দেখছি তখন নেই। সেটাকে আমরা বলি PNES, সাইকোজেনিক নন এপিলেপটিক সিজার। ঠিক আছে, কিন্তু একটা প্রবলেমের মানে সমস্যার জায়গা। মানুষ হয়তো বলছে যে তার ইন্টারনাল কোনো প্রবলেম হচ্ছে, ইন্টারনাল কোনো সমস্যা রয়েছে, সেটাকে ডায়াগনোসিস প্রপার ওয়েতে করতে করতে সময়টাও কিন্তু অনেকটাই বেরিয়ে যায়। এবং সেক্ষেত্রে এই যে মানুষগুলো নানা রকম সমস্যা নিয়ে আসছেন, এর জন্য আপনারা কি সাজেস্ট করে থাকেন? আমরা যে সমস্ত ওভারকাম করার উপায়টা কি? ওভারকাম করার তো উপায় হচ্ছে ফার্স্ট অফ অল যে ডায়াগনোসিসটা ঠিক করে ফার্স্টে হতে হবে। ডায়াগনোসিস ফার্স্টে ঠিক করে হয়ে গেলে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা কিভাবে মানে আমরা শিডিউল করি, কিভাবে তার ট্রিটমেন্টটাকে আমরা করব, সেটা ইনডোর বেসিসে হয়, আউটডোর বেসিসে হয়, অনেকভাবে আমরা করি। তো সেক্ষেত্রে সেটা একটা বিষয়। এখন কিন্তু মানুষের আর একটা সমস্যা আছে, ভীষণ ইয়াং জেনারেশনটা দেখা যাচ্ছে তারা একটা কিছু চাইছে, একটা ডিমান্ড করলো, সেই নিডসটা যদি পূরণ না হয় সেক্ষেত্রেও তারা ইনস্ট্যান্ট কোনো রকম একটা স্টেপ নিল, যে না হয়তো দেখা যাচ্ছে সুসাইডাল টেন্ডেন্সি তো রয়েছে, ভীষণভাবে রীতিমতো বলা চলে যে একরকম ব্ল্যাকমেল করছে, এটা দেবে না তাহলে এটা করবো। এগুলিও কি কোনো রকম মানে পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে হতে পারে? খুব ছোট বয়স থেকেই আসতে পারে, কিন্তু তখন আমরা পার্সোনালিটিটা ডেভেলপ করে না, খুব ছোট বয়সেও দেখা যায় ট্রেডস গুলো, আমি 12 বছরের কমেও দেখেছি। কিন্তু সেক্ষেত্রে তার সাথে হয়তো আরো কোনো ডিসঅর্ডার আছে, কন্ডাক্ট ডিসঅর্ডার আছে বা অন্য কোনো ডিসঅর্ডার আছে, ADHD আছে, আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে বলছি, কিন্তু তখনও তার পার্সোনালিটিটা ডেভেলপ করেনি, তো আমি তখন তাকে পার্সোনালিটি ডিসঅর্ডার ট্যাগ করতে পারি না। তখন আমরা পেশেন্টকে ফলো আপে রাখি, ফলো আপে রেখে ধীরে 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 যখন সে তার বয়সন্ধিকাল পেরিয়ে 20s এর দিকে যাচ্ছে, তখন আমরা মানে আছে কিনা আদৌ সেটা আমরা বুঝতে পারি, কারণ তখনই ব্যক্তিত্বটা তৈরি হতে থাকে, তখনই আমরা অ্যাকচুয়ালি ডায়াগনোসিসটা করি। এই যে বেসিক্যালি এই যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা বলছি, কাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়? দেখুন, জেনারেলি রেশিওটা যদি বলি, মেয়েরা বেশি ভুক্তভোগী হন। জেনারেলি বয়ঃসন্ধি কাল থেকেই আমাদের সমস্যাগুলো আসতে শুরু করে দেয়, 20s এর কাছে পিক লেভেল নেয়, এবং আমরা প্রমিনেন্টলি দেখতে পাই যে সমস্যাগুলো আসছে। কিন্তু যদি বলি কারা বেশি ভুক্তভোগী, মেয়েরা বেশি ভুক্তভোগী। ফিমেল ইস টু মেল রেশিওটা মোটামুটি 3:1। এটার কারণ কি মনে হয়, ফিমেলরাই কেন? কারণ সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু মেয়েরাও এখন বাইরে বেরোচ্ছে, তাদেরও কিন্তু সেই একঘেয়ে মনোটোনাস লাইফ নেই, যেটা বেসিক্যালি আমরা বলে থাকি যে একঘেয়ে জীবন, একভাবে তারা লাইফ লিড করছে। তারাও বাইরে বেরোচ্ছে, তারা একইভাবে জব করছে, তাদের ফ্রেন্ড সার্কেলটাও অনেক যথেষ্টই। তবুও এই রেশিওটার আলাদা কোনো কারণ আছে কি? রেশিও অ্যাজ ইটসেলফ এটার কোনো কারণ নেই, কিছু কিছু কজেস আছে যাকে আমরা বলি ইটিওলজি, কি হতে পারে। ফার্স্ট অফ অল যদি জেনেটিক লোডিং থাকে, জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, বাড়িতে কারো যদি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যা থাকে, জিন্সেই যদি থাকে, সেক্ষেত্রে অবভিয়াসলি একটা চান্সেস থাকে
তার সাথে সাথে যেমন টুইন্সের ক্ষেত্রে মনোজাইগোটিক টুইন্সদের ক্ষেত্রে বেশি হয় ডাইজাইগোটিক টুইন্সদের থেকে, টুইন্সদের মধ্যেও দেখা যায় মনোজাইগোটিকে বেশি হয়। তো এটা জিনস একটা ফ্যাক্টর অলওয়েজ কাজ করে। সেকেন্ডলি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেটা ভেরি কমন, সেটা হচ্ছে কোনো রকমের যদি সেক্সুয়াল মানে খুব কম বয়সে যদি একটা সেক্সুয়ালি যদি সে মলেস্টেড হয়ে থাকে বা ফিজিক্যাল অ্যাবিউজের হিস্ট্রি হয়ে থাকে কোনো রকমের, অথবা ধরুন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ডিস্টর্টেড ফ্যামিলি মানে ব্রোকেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বা ছোটবেলা থেকেই যদি পুয়ার অ্যাপ্রেজাল থাকে ফ্রম দ্য প্যারেন্টস মানে পেরেন্টসদের দিক থেকে বা ফ্যামিলির দিক থেকে, বা কোনো রকমের ফ্যামিলিয়াল ডিসকর্ড সে ফেস করে এসছে, সেক্ষেত্রে একটা এনভায়রনমেন্টাল একটা কারণ থাকে। মানে এটা কি বলা যায় কোনোভাবে মেন্টালি টর্চার্ড হচ্ছে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে? হ্যাঁ, মেন্টালি তো অবভিয়াসলি খুব খুব কম এজ থেকে যদি সে এগুলো ফেস করে থাকে তো ইটস আ ভেরি হাই রিস্ক একটা হয়ে যায়। এছাড়া নিউরোলজিক্যাল কিছু ফ্যাক্টরসও আছে, তো সবকিছু মিলিয়ে একটা। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি সেই সমস্যাটা কিন্তু অনেক বেশি, আগে কিন্তু দেখা যেত না এত, আর এখন বিভিন্ন এজ বিভিন্ন সেক্স প্রত্যেকেরই হতে পারে একদম এই ওরিয়েন্টেড। কারণটা কি এই সময়টা এত কেন বেড়ে গেছে হঠাৎ করে? প্রথমত হচ্ছে আমি তো বলবো যে আজকের দিনে মানে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা, সেটা আমি বলবো আজকের দিনে যতটা আছে আরো সামনের দিনে আরো বেশি ভয়ঙ্কর একটা রূপ নিতে চলেছে, কারণ ভেরি কমন এটা। ঠিক আছে, স্ট্রেস থেকে হতে পারে, সবকিছু একটা কম্বাইন্ড একটা সিচুয়েশন থেকে হতে পারে। এবার এটার একটা কমপ্লিকেশনসও আছে, যেটা মানে আমি বলবো যে একটা ডাউন সাইড আমি বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে একটা ইন্টারপার্সোনাল একটা রিলেশনশিপ যদি মানে এমনিতেই আমাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা পেশেন্টস থাকেন তাদের ক্ষেত্রে হচ্ছে তারা পারভেসিভ ওয়েতে তাদের রিলেশনশিপগুলোর সমস্যার সম্মুখীন হয়। মানে পারভেসিভ ওয়েতে বলতে তাদের বাবা মার সঙ্গে সম্পর্কটা খারাপ থাকে, তারা বয়ে নিয়ে যেতে পারে না রিলেশনশিপটাকে ঠিক করে। তাদের যদি ভাই বোন থাকে তাদের সাথে রিলেশনশিপে সমস্যা আসে, যদি তারা কোনো প্রকারভাবে বিয়েতে যান বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরকম রিলেশনশিপ ওই দিকে যান, সেক্ষেত্রেও রিলেশনশিপে পারভেসিভ ওয়েতে সমস্যা আসে। এবার যখনই এই সমস্যাগুলো বেশি হয় এবং তাদের সাথে এই ফিচার যে তাদের একটা ফিচার্স আছে যে পোর ইমোশনাল টলারেন্স, পোর রিজেকশন টলারেন্স, একটা ডাইকোটোমাস থিঙ্কিং আছে, মানে পোলারাইজ থিঙ্কিং আমি বলবো, যে যাকে ভালোবাসেন তাকে খুব ভালোবাসেন, যাকে ঘৃণা করেন তাকে খুব ঘৃণা করেন, মাঝামাঝি কোনো গ্রে জোন নেই। এবার এই সমস্যাগুলোর জন্য তারা রিলেশনশিপটাকে সহজে বয়ে নিয়ে যেতে পারে না, ক্যারি ফরওয়ার্ড করতে পারে না, পারভেসিভ ওয়েতে সমস্যা দেখা যায়। এবং যখনই এই সমস্যাগুলো আসে তখনই তাদের যেটা হয় ইমোশনটা ব্রেকডাউন হতে শুরু করে দেয়, তাদের টলারেন্স লেভেল কমে যায় এবং সাথে সাথে সমস্যা মানে সম্পর্কে সমস্যা চলে আসে, সাথে সাথে ডিভোর্স, খুব ফ্রিকুয়েন্ট ব্রেকআপ, বাবা মার সাথে সমস্যা, এইগুলো ঘটনা ঘটতে থাকে। এবং এটা একটা সাইকেলের মতন, যাকে বলে সাইকেল, এটা থেকে আসে ইম্পালসিভিটি হয়ে ইম্পালসিভ হয়ে তারা কি করেন, হয়তো কোনো ভুল স্টেপ নিয়ে নিলেন, নিজেকে সুইসাইডাল কোনো মানে কোনো স্টেপ নিয়ে নিলেন, একটা অ্যাটেম্প্ট করে নিলেন, অথবা ব্রেকআপ হলো হঠাৎ করে আমি একটা অন্য রিলেশনশিপে জড়িয়ে পড়লাম। ঠিক আছে, এবার অন্য রিলেশনশিপে জড়িয়ে হয়তো সেটা অবাঞ্ছিত রিলেশনশিপ হতে পারে। এবার রিলেশনশিপে জড়িয়ে পড়া হয়তো যদি সেটা ভালো রিলেশন মানে ভালো মানুষের সাথে ধরুন জড়ালেন না, রিলেশনশিপটা হয়তো অবাঞ্ছিত এবং মানুষটি ঠিক নয়, দেন এগেইন একটা ব্লান্ডার হয়ে গেল। সেক্ষেত্রে এছাড়াও যদি সেক্সুয়ালি যদি মানে উনি জড়িয়ে পড়েন তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসঅর্ডারে একটা সমস্যা থাকতে পারে, অথবা আনওয়ান্টেড প্রেগনেন্সি, অ্যাবর্শন, এগুলো সমস্যা আসতে পারে। এটা ছাড়া যদি নেশাগ্রস্ত হয়ে পড়েন, যেটা হয় ইম্পালসিভ হয়ে টেনশন নিতে পারছেন না, টেনশনটা মানে সামাল দিতে পারছেন না, অথবা হেপাটাইটিস হতে পারে, ব্লাড বোন ডিজিজের সমস্যা আক্রান্ত হয়ে পড়লেন, সেগুলো একটা কমপ্লিকেশন, এগুলো সমস্যা আসতে পারে। হার্শ ড্রাইভিং করছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, একটার উপরে বেস করে আরেকটা কমপ্লিকেশন একটা পরে যাচ্ছে। একদম, সেটা হচ্ছে একটা সাইকেলের মতন। মানে ওনারা ইমোশনাল যে টলারেন্স লেভেলটা এতটাই কমে থাকে, রিজেকশন টলারেন্সটা এতটা কম, পারভেসিভ ওয়েতে সমস্ত রিলেশনশিপ ঘেটে যায় এবং ঘেটে যাওয়ার ফলে ইম্পালসিভ হয়ে পড়ে, ইম্পালসিভ হয়ে ভুল ডিসিশনস নিতে পারে। ইমোশনাল টলারেন্সের খারাপ হওয়ার জন্য মানে কম হওয়ার জন্য কি হয়, স্কুলের ক্ষেত্রে সে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে, ড্রপ আউটসের লেভেল বেড়ে যায়। যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেখান থেকে হয়তো ছাঁটাই পড়ে গেলেন, বা ফ্রিকুয়েন্ট জব চেঞ্জেসের হিস্ট্রি থাকে। তো এছাড়া লিগাল ইস্যুজে জড়িয়ে পড়তে পারেন, বিভিন্ন রকমের সমস্যা। তো এই যে ক্যারেক্টারিস্টিক
ফিচার্স গুলো রয়েছে পার্সোনালিটি ডিসঅর্ডারে, সেইগুলো এক একটা সাইকেলের মতন কাজ করে, মানে একটার পর একটা এরকম ভাবে মানে মানুষটি ভুক্তভোগী হতে থাকে। এবং যে বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু বিষয়টা কমপ্লিকেটেড ব্যাপার। মানে সমাজের সামনে যে মানচিত্রটা ফুটে উঠছে, কারণ প্রত্যেকটা মানুষকে নিয়ে তো সমাজ, সেখানে যদি এতটা মানে ডিসঅর্ডার থাকে মেন্টালি এতটা প্রবলেম থাকে মানুষের, সমস্যাটা দিনে দিনে বাড়ছে এবং এটাকে কন্ট্রোল না করতে পারলে আগামী দিনে টোটালি আউট অফ কন্ট্রোল। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা বাড়ছে না, বরং দেখা যাচ্ছে একটা ডেঞ্জারাস পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে, যেখানে মানুষের প্রাণহানিও হচ্ছে এবং একে অপরকে এই যে এত বলা চলে যে এত যে অত্যাচারের পরিমাণটা বেড়ে গেছে, সেটা মেন্টালি হোক ফিজিক্যালি হোক, এবং এক একজনের জন্য কোনো রকম হেল্পফুল মনোভাব নিচ্ছেন না, বরং তারা আরো ভাবছেন লাইফে কি পাননি, সুতরাং অন্য কাউকে সেই ফ্যাসিলিটি আমি দেবো না। কোথাও না কোথাও গিয়ে তো এই বিষয়টা ক্লিক করে যাচ্ছে। তো আলটিমেটলি যেটা ভীষণ বড় প্রশ্ন, সমস্যা আছে যখন তার সমাধান কোনো না কোনো আছে, তার জন্য আপনারা রয়েছেন। তো সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট আছে এদের? ফার্স্ট অফ অল আমাকে তো ডায়াগনোসিসটা ঠিক করে করতে হবে যে তার আছে কিনা। তো সেক্ষেত্রে যখন আমরা একটা পেশেন্টকে নিয়ে বসি, ডেফিনেটলি আমাদের একটা যথেষ্ট পরিমাণ সময় দিয়ে পেশেন্টকে দেখতে হয়, কেননা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের যে সিমটমসগুলো যেগুলো রয়েছে সেগুলো আদার যেগুলো মেন্টাল মানে ডিসঅর্ডার্স আছে তার সাথে মার্জ করে, ডিপ্রেশনের সাথে মার্জ করে, সাইকোসিসের সাথে মার্জ করে, কিছু কিছু সিমটম অ্যাংজাইটির সাথে মার্জ করে। এছাড়া তো ডিসোসিয়েটিভ সিমটমস থাকলে সেগুলোকে আমাদের আলাদা করে দেখতে হয়। তো সেক্ষেত্রে একটা যখন আমরা ইন্টারভিউ করি পেশেন্টের কাছে কি হিস্ট্রি নিই, তার এমএসি করি, মেন্টাল স্টেট এক্সামিনেশন করি, তখনই আমরা বুঝে যাই যে তার কোনো রকমের ব্যক্তিত্বের সমস্যা আছে কি নেই। এছাড়াও যদি আমাদের মনে হয় যে না দেখতে লাগবে আর একটু বেটার করে, তখন আমাদের কিছু টেস্ট আছে সেগুলো আমরা করি, থিম্যাটিক অ্যাপারসেপশন টেস্ট, আইপিডি, রসা, এগুলো আমরা করি, মানে বা আমরা সাইকোলজিস্টের কাছে রেফার করে দিই যে এই টেস্টটা করে দাও। তো যদি সেখানে আসে যে না ব্যক্তিত্বের সমস্যা আছে, তখন আমরা একটা সম্মিলিতভাবে আমরা পেশেন্টকে দেখি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে পেশেন্টটি আমার কাছে কি অবস্থায় এসছে, সেটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। যদি পেশেন্ট ডিসোসিয়েটিভ সিমটম নিয়ে আসে, একটা পেশেন্ট যদি এই যে ডিসোসিয়েটিভ সিমটম বলছেন, কোনটাকে বলছেন ডিসোসিয়েটিভ সিমটম? ডিসোসিয়েটিভ সিমটম মানে পেশেন্ট এসছে আমার কাছে, পেশেন্ট হয়তো মূর্ছা হয়ে রয়েছে, ঠিক আছে, একদম কোনো সার পাচ্ছি না আমি পেশেন্টের। এবার আমি তখন যখন তাকে আমি এটা চেক করছি, তখন আমি তার কোনো অর্গানিসিটি খুঁজে পাচ্ছি না, মানে কোনো অর্গানিক প্রবলেম খুঁজে পাচ্ছি না। তার ভাইটালস ঠিক আছে, তার রক্তে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু পেশেন্ট ওরকম মূর্ছা হয়ে রয়েছে, অথবা পেশেন্টের হয়তো ক্রমাগত মৃগীর মতন খিঁচুনি আসছে, মানে খিঁচুনি আসছে বেসিক্যালি, মৃগীর রোগে যেরকম দেখা যায় ক্রমাগত খিঁচুনি আসে, বিগত হয়তো 1-2 ঘন্টা ধরে আসছে, খিঁচুনি আসছে। এবার পেশেন্টের সাথে যারা বাড়ির লোক আছেন তারাও চিন্তাগ্রস্ত হয়ে যান যে পেশেন্টের হয়েছেটা কি, আগে কখনো মৃগীর কোনো সমস্যা দেখিনি, কোনো রকমের সিমটমস দেখিনি, আজকে হঠাৎ করে হচ্ছে, তারাও খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ে নিয়ে আসেন। এবার যখন আমি দেখি তখন কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, পেশেন্ট তারপর যখন ঠিক হয়ে গেল, তখন আমি যখন হিস্ট্রি নেব তখন হয়তো দেখবো যে বাড়িতে কোনো রকমের সমস্যা হয়েছে বা নিজের পার্সোনাল লাইফে এমন কোনো টেনশনে আছেন সেখান থেকে হঠাৎ করে সে স্ট্রেসটা নিতে পারেনি, এতটাই উদ্বিগ্ন হয়ে গেছেন। কেননা যেটা হয় মানে ডিসোসিয়েশনে বলুন বা বর্ডারলাইন পার্সোনালিটিতে বলুন, যে কোনো ক্ষেত্রেই বলুন, যে এরকম না যে ডিসোসিয়েটিভ থাকলে তাকে বর্ডারলাইন হতে হবে, সেরকম মানে নেই। কিন্তু হ্যাঁ দেখা যায় মানে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে পেশেন্টদের মধ্যে ডিসোসিয়েটিভ সিমটমস খুব কমন দেখা যায়। তো সেক্ষেত্রে পেশেন্টের কাছে যখন আমরা হিস্ট্রি নেব তখনই জানতে পারবো যে বেসিক্যালি, আর এমনি তো যেটা আমাদের মৃগী রোগে যেগুলো সিমটমস হয়, যে টাইম মানে যে টাইমে খিঁচুনিগুলো আসে বা যেগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স হয় সিজারের ক্ষেত্রে বা এপিলেপসির যেটাই বলুন, সেটা ম্যাচ করে না। মানে পিএ নিয়ে যেটা সাইকোজেনিক নন এপিলেপটিক সিজার, যেগুলো যেটা ডিসোসিয়েটিভে দেখা যায়, সেটার সাথে ম্যাচ খেলে। মানে মেন্টাল রিজন যদি থেকে থাকে আর ফিজিক্যাল রিজন যদি থেকে থাকে, দুটো আলাদা করে সিমটম প্রেজেন্ট করছে, একদম আলাদা করে, সেটা থেকেই বুঝতে পারছি আমাদের সেটা পুরোপুরি পেশেন্টের সাথে বসে, মানে পেশেন্ট যখন স্টেবল হবে তখন আমরা পেশেন্টের সাথে বসে যখন কথা বলি তখনই আমরা বুঝতে পারি যে পেশেন্টের অ্যাকচুয়ালি সমস্যাটা কোন দিকে রয়েছে। তো সেক্ষেত্রে আমার কাছে যদি পেশেন্ট প্রথমে ওরকম মানে ডিসোসিয়েটিভ সিমটমস নিয়ে আসে, অথবা সুসাইডিয়াল আইডিয়েশন আছে বা সুসাইডিয়াল মানে
সুসাইডালিটি রয়েছে অথবা অ্যাটেম্প্ট করে নিয়েছে, সেক্ষেত্রে আমাকে পেশেন্টকে ভর্তি করতে হবে, ভর্তি করে তাকে প্রথমে বেসিক সাপোর্ট দিয়ে তারপর সবকিছু করে তারপর তার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটাকে প্ল্যান করব। আচ্ছা। আর যদি পেশেন্ট আমার কাছে আউটডোর বেসিসে আসে, সেক্ষেত্রে যদি পেশেন্ট স্টেবল থাকে তখন তার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের মেডিকেশনস আমরা দিয়ে থাকি, অ্যান্টিডিপ্রেসেন্টস দিয়ে থাকি, অ্যান্টিসাইকোটিক মেডিকেশনস দিয়ে থাকি। ভেরি কমন যেটা আমরা মেডিকেশনস দিই সেটা হচ্ছে মুড স্টেবিলাইজার্স দিই কিছু আমাদের, সেটা এইগুলো আমরা পুরোপুরি পেশেন্টকে দেখে আমরা তার প্রোফাইল কোনটা তার জন্য স্যুট করবে সেটার উপর বেস করে আমরা এগুলো ড্রাগস চুজ করি। তো মুড স্টেবিলাইজার, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক মেডিকেশনস, কিছু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টস দিয়ে আমরা সেগুলো আমরা করি। যদি খুব অ্যাংজাইটির সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা বুঝে সুঝে আমরা বেনজোডাইজাপিনস দিই, কেননা বেনজোডাইজাপিনসের আজকাল খুব অ্যাবিউজ হয়, তো সেক্ষেত্রে আমাদের খুব খুব সন্তর্পণে আমাদের ওষুধ দিতে হয়। আর তারপর যদি সুসাইডাল আইডিয়েশন থাকে বা খুব ইম্পালসিভ থাকে সেক্ষেত্রেও আমাদের মেডিকেশন চুজ করতেও একটুখানি ভেবেচিন্তে চুজ করতে হয়, কেননা কি হয় পেশেন্টের কাছে, পেশেন্ট হয়তো অনেকগুলো মেডিসিন খেয়ে নিল, সেক্ষেত্রে ইম্পালসিভ হয়ে খেয়ে নিল, তো সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, ট্রিটমেন্টের যে ওয়েটা রয়েছে উইথ মেডিকেশন এছাড়া অন্য কোনো পদ্ধতি আছে? মানুষ যেটা বলছেন যে কাউন্সিলিং অনেক বড় একটা পার্ট, আদতে কি তাই? না, দেখুন বিষয়টা হচ্ছে যখন পেশেন্ট আসছে আমার কাছে ইম্পালসিভ হয়ে বা সুসাইডাল আইডিয়েশন নিয়ে আসছে, সবকিছু এরকম অবস্থা, একটা কমপ্লিকেটেড সিচুয়েশন নিয়ে আসছে, সেক্ষেত্রে অনলি কাউন্সেলিং করে কিছু হবে না, কাউন্সেলিংটা সাইড বাই সাইড করতে হবে। এক্ষেত্রে কাউন্সেলিং এর থেকেও বেশি হচ্ছে থেরাপি, সাইকোথেরাপি করতে হবে। আমাদের মেডিকেশন যেরকম চলে তার সাথে সাথে আমরা পেশেন্টকে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অ্যাডমিনিস্টার করি, সাইকোথেরাপির মধ্যে আছে সেগুলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তার সাথে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা থেরাপি আছে যেটাকে আমরা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি বলি, ডিবিটি বলি, এটাও আমরা অ্যাডমিনিস্টার করি, ইদার আমরা করি অথবা আমরা সাইকোলজিস্টের কাছে রেফার করি, আমরাও করি, সাইকোলজিস্টরাও করেন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা মানে কম্বাইন্ড অ্যাপ্রোচ, মেডিকেশনস চলে তার সাথে থেরাপি চলে, খুবই এফেক্টিভ হয়। কোনোটাই একা মানে আমরা একটা ওয়ে ধরে আমরা চলি না, আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিই। আচ্ছা, বর্তমানে সাকসেস রেট কেমন? কারণ প্রচুর মানুষ কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছেন। সাকসেস রেট দেখুন, যদি পেশেন্ট কমপ্লায়েন্ট থাকে, আমি যেগুলো মেডিকেশনস দিচ্ছি সেগুলো ফলো করে এবং তার সাথে থেরাপি যদি নেয়, হ্যাঁ, এর সাথে যদি কাউন্সেলিং সেশন, যদি পেশেন্টের বাড়ির সমস্যা থাকে বা স্পাউসের সাথে সমস্যা থাকে, সেক্ষেত্রে পেশেন্টের মানে স্পাউসকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে আমরা কাউন্সেলিং এ বসি, ক্রাইসিস ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট সবকিছু শেখাই, কোপিং স্কিল শেখাই, সবকিছু মিলিয়ে যখন আমরা বসি, সবকিছু কম্বাইন্ড অ্যাপ্রোচে যখন চলি, তো সাকসেস রেট ইজ ভেরি নাইস। সুতরাং সময় এগিয়ে চলেছে, তার সাথে সাথে ডিপ্রেশন, টেনশন, নানা রকম সমস্যায় মানুষ জর্জরিত। বেসিক্যালি আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। কেন এই বিষয়টাকে নিয়ে আজকের সময় আসা? কারণ আমাদের মন মানসিকতা যদি ঠিক থাকে, আমাদের মেন্টালি যদি স্টেবিলিটি থাকে, আমরা কোনো ভালো কাজ করতে পারি, লাইফেও কিন্তু স্টেবল হই সমস্ত ক্ষেত্রেই। সুতরাং সেটার দিকে আগে সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।